বিসমিল্লাহির রহমানির রহিম। পরাশক্তির মোড়লগিরি ঠেকানোর উপায়। বাংলাদেশের বর্তমানে যে ভৌগোলিক অবস্থান, প্রায় সময় ব্যাখ্যা করা হয় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আসলে ভারতের অনেক কথা মেনে চলতে হবে, বাংলাদেশের এর কথা মেনে চলতে হবে, তার কথা মেনে চলতে হবে, এরকম বিভিন্ন কথা ওঠে। তারই একটা সমাধানের পথ দেখিয়েছেন এটিএম মোস্তফা কামাল স্যার। তিনি বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। তিনি ১৬টি পয়েন্ট তুলে ধরেছেন। মোটা দাগে ২টা বিভাগে ভাগ করেছে, যা হচ্ছে আমাদের অর্থনৈতিক সংস্কার এবং সামরিক শক্তি বৃদ্ধি করলেই আমরা বিশ্বের যেকোনো মোড়লের দাসত্ব থেকে মুক্ত পেতে পারবো। আমরা আমাদের মতো ডিসিশন নিতে পারবো, আমাদের মতো চলতে পারবো। এবং সেই যে ২টা বিভাগ অর্থনৈতিক সংস্কার ও সামরিক শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে স্যার ১৬টা পয়েন্ট তুলে ধরেছে। সেই ১৬টা পয়েন্টই আমি পুঙ্খানুপুঙ্খভাবে আজকে তুলে ধরবো যে স্যার কোন ১৬টা পয়েন্টের কথা বলেছে। প্রথমেই আসা যাক, রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে রাজস্ব আয়ের টার্গেট থাকে। গত বছর টার্গেট ছিল প্রায় ৫,৩০,০০০ কোটি টাকার মতো। এবছর আস্তে আস্তে একটু বাড়ানো হচ্ছে, কিন্তু আসলে রাজস্ব আয় আরো বেশি বাড়ানো যায়। আমাদের অনেক ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। তো এই রাজস্ব আয়টা আসলে আমাদের বাড়াতে হবে। এক্ষেত্রে স্যারের পরামর্শ অনুযায়ী যে আয়কর যে অব্যাহতি দেওয়া হয়, মানে আয়কর থেকে মুক্ত দেওয়া হয় কাদেরকে? লার্জ ট্যাক্স পেয়ার যারা, অনেক বড় ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে এটা বন্ধ করতে হবে। কারণ লার্জ ট্যাক্স পেয়ার যারা, তারা তো আসলে বড় শিল্পপতি। তারা একাধারে আমাদের দেশের নদীর পাড়গুলো দখল করছে, মানে প্রজাতন্ত্রের বিভিন্ন জায়গা দখল করছে। তারা ব্যাংকের সাথে অধিকাংশই প্রতারণা করে, বিভিন্ন শ্রমিক কর্মচারীকে ঠকায়, তারা অর্থ পাচার করে, নদী দূষণ করে। তাদের অপকর্মের শেষ নেই। তারা অনেক পরিবেশগত নিয়ম মানে না, কোনো কিছুই মানে না। আবার তাদেরকে আমরা কি করি? ট্যাক্স বা কর অব্যাহতি দিয়ে দিচ্ছি। এইটা করা যাবে না। তাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তাদেরকে এই কর অব্যাহতিটা বন্ধ করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় রাজস্ব আদায়টা আসলে কি আমাদের সুনিশ্চিত করতে হবে। জাতীয় যে রাজস্ব বোর্ড আছে, সেই বোর্ডকে বিভিন্ন এই যে লক্ষ কোটি টাকা করের অব্যাহতি দিয়ে দিয়ে আসলে দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিচ্ছে, এটা করা যাবে না। এটা থেকে ঘুরে আসতে হবে। দ্বিতীয়, বড় বড় এনজিও কে আয়কর অব্যাহতি যে দেওয়া আছে, এটা থেকে বিলুপ্ত করতে হবে এই আয়কর অব্যাহতিটা। তাদেরকেও আয়করের মধ্যে নিয়ে আসতে হবে। এনজিও গুলা সর্বোচ্চ পরিমাণ মুনাফা করে থাকে, তো তাদের থেকে কেন আয়কর নেওয়া হবে না? তৃতীয়ত, বিশ্ব ব্যাংক, এডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই সকল ব্যাংকের, যত ব্যাংকেরই কথা বলি না কেন, এই সকল ব্যাংক যে আমাদের বৈদেশিক ঋণ দেয়, তখন এই ঋণের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন খরচ দেখিয়ে তারা একটা প্রজেক্ট যদি হয় ২০ কোটি টাকার প্রজেক্ট, দেশীয় টাকায় করা যায়, সেটা ২০০ কোটি টাকা তারা নিয়ে যায়। তারা কনসালটেন্ট নিয়োগ দেয়, তাদের দেশের কর্মী নিয়োগ দেয়, বিভিন্ন হ্যান-ত্যান করে অনেক টাকা নষ্ট করে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে, ভিয়েতনামের মতো। ভিয়েতনাম বহু আগের থেকে একটা সিস্টেম নিয়েছে, সেটা কি? যে এই যে বৈদেশিক ঋণের অপচয় রোধ এবং প্রকল্পের দুর্নীতি রোধ, এটা বাধ্যতামূলক করতে হবে। কিছু শর্ত দেওয়া, যে লার্জ প্রজেক্ট ছাড়া অন্য কোনো প্রজেক্টে কোনো বাইরের দেশের পরামর্শক নিয়োগ দেওয়া যাবে না। এই পরামর্শক বা কনসালটেন্ট অনেক টাকা নিয়ে যায়, এটা করা যাবে না। চতুর্থত, আমাদের দেশে যে এই যে রাষ্ট্রকে বন্ধক দিয়ে বিভিন্ন কর্মকর্তাদের বিদেশে সাইট সিইং এর জন্য বেড়াতে যাওয়ার একটা অনৈতিক বিলাস এবং গুরুতর অন্যায়ের মতো কাজ, ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না। তারা বিভিন্ন দেশে পর্যবেক্ষণ করতে যায়, বিভিন্ন সাইট সিইং করে কি করতে চায় যে বিলাসী লাইফ কাটায় আসে আসলে সাইট সিইং এর নাম করে। তো এইটা করা যাবে না। এই প্রকল্প এগুলা থেকে ক্যাপাসিটি বিল্ডিং যে প্রজেক্ট বলি আর কি, ক্যাপাসিটি বিল্ডিং নামীয় প্রকল্প থেকে আসলে দূরে সরে আসতে হবে। পঞ্চম যেটা, সেটা হচ্ছে যেসব সংস্থার নিজস্ব আয় আছে, যেমন আমি যদি বলি যে বাংলাদেশের রেলওয়ের, এর তো নিজস্ব আয় আছে, টিকিট বিক্রি করে আয় হয়। বাংলাদেশ বিমানের আয় আছে, স্থলবন্দরের আয় আছে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যেহেতু আয় আছে, তো তাদের উন্নয়নের খরচ তাদের নিজস্ব খাত থেকে ব্যয় করতে হবে। তাদের জন্য যে বৈদেশিক ঋণ বা সরকার থেকে বরাদ্দ, এটা দেওয়া যাবে না। তারা নিজেরা যেন প্রাইভেট কোম্পানির মতো আয় করে, তারা নিজেরা যেন উন্নয়ন কর্মকাণ্ড করে। ষষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে এলওসি, লাইন অফ ক্রেডিট। আমরা ইন্ডিয়ান এবং চাইনিজ কিছু ঋণ আছে, বাণিজ্যিক ঋণ, সেই ঋণগুলো দিয়ে আসলে দেশকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এই সকল ঋণ নেওয়া যাবে না। অনেকে লোভে পড়ে এই সকল ঋণ নেওয়ার জন্য প্রস্তাব করে, দেশকে প্ররোচিত করে, কিন্তু এই ঋণ রাষ্ট্র যাতে এই ঋণ না নেয়। সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে কি, ট্রান্সশিপমেন্টের বিষয়। ভারতের সাথে যে ট্রান্সশিপমেন্টের চুক্তি, একবারে নামমাত্র মূল্যে ট্রান্সশিপমেন্ট, এটা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক যে নিয়ম আছে, আন্তর্জাতিক নিয়ম মেনে
ট্যারিফ ধার্য করতে হবে এবং প্রথম থেকেই চুক্তির শুরু থেকে সেই ট্যারিফটা কার্যকর করতে হবে। তাইলে আমরা লাভের মুখ দেখবো, নাহলে তো আসলে মানে নামের উপর দিয়ে চলে যাবে। বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তেল আমদানি করে, তেল পরিশোধন করে এবং সেই তেল বাজারে বিক্রি করে। এতে তো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লাভ হয়। কিন্তু সেই লাভের অর্থ দিয়ে তারা তেল না কিনে, তারা কি করে বৈদেশিক ঋণের উপরে সবসময় ডিপেন্ডেন্ট থাকে এবং তাদের যে আয়ের টাকাটা সেটা জমা করে রাখে, গচ্ছিত রাখে। এটা করা যাবে না। বৈদেশিক ঋণটা বা বৈদেশিক সহায়তা বা অন্যান্য বিপর্যয়গুলো যত কমানো যায় ততই দেশ আগাবে আর কি। মিটিং অ্যালাউন্স এবং গাড়ি ভাতা নামের যে ভাতা প্রদান করা হয় এটা বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় অফিস বন্ধ করতে হবে। এই যে ৯ নাম্বার পয়েন্টে যেটা দেখাইছে যে নো সার্ভিস নো পে, অনেক অফিসার আছে বসে বসে থাকে, শুধু শুধু পেমেন্ট নেয়। তাদেরকে আসলে অনেকগুলো সংস্থাও আছে, অনেকগুলো অধিদপ্তর আছে, অনেকগুলো মানে প্রতিষ্ঠান আছে সরকারি, যেগুলোর দরকার নেই। এই ধরনের প্রতিষ্ঠানগুলো শুধু শুধু অর্থ নষ্ট করে। এই অর্থ নষ্টকারী প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে তাদের যে কর্মী বা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে অন্য জায়গায় রিলোকেট করা, মানে কাজের বিনিময়ে আসলে টাকাটা পে করা। নো সার্ভিস নো পে, কোনো সার্ভিস করবে না, কোনো টাকা পাবে না, এরকম বিষয়টাকে স্যার গুরুত্ব দিতে বলেছে। দশম যেটা, সেটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজ এ পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার আমি এটা একমত যে আমাদের এলএনজি তে অনেক পরিমাণ টাকা খরচ হয়, বিলিয়ন বিলিয়ন ডলার। এটা আসলে গলার কাটা, এটা আমাদের জন্য না, এটা অনেক শিল্পোন্নত দেশের জন্য। তো এই ধরনের যে এলএনজি ক্রয় করে দেশকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা সম্ভব না। আমাদের দেশের নতুন গ্যাস কূপ খনন করতে হবে, আবিষ্কার করার জন্য এক্সপ্লোরেশন করতে হবে। নিজের যে দেশের গ্যাস আছে এগুলো দিয়ে আগে চলতে হবে, নিজের সম্পদ দিয়ে। বাইরের দেশে এলএনজি তো প্রচুর ব্যয়বহুল, এটা করে আসলে টিকা খুবই টাফ, এটা করা যাবে না। 11 নম্বরে স্যার দেখিয়েছে যে নতুন গাড়ি ক্রয়ে, সরকারি অফিসারদের জন্য নতুন গাড়ি ক্রয় এটা বন্ধ করতে হবে। 10 থেকে 15 বছর আগামী যাতে নতুন গাড়ি এই সকল বিষয়টা আসলে নিষিদ্ধ থাকে। গাড়ির পরিবহনের ক্ষেত্রে এই মানে কোন প্রকল্প যখন বাস্তবায়ন শেষ হয় কিংবা প্রকল্পের কাজে অপ্রয়োজনীয় হলে সেসব গাড়ি পরিবহন পুলে ফেরত দিতে হবে, ঠিক আছে? তো এই গাড়ির অপব্যবহারটা করা যাবে না। রপ্তানি প্রণোদনা, এই রপ্তানি প্রণোদনার নাম করে আসলে অনেকে এই সুযোগের অপব্যবহার করে বিদেশে মুদ্রা পাচার করে, সুতরাং রপ্তানি প্রণোদনা কমিয়ে আনতে হবে। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোর ব্যবস্থাপনা সর্বোচ্চ মানে নিতে হবে। এই ব্যাংকের ঋণ অব্যবস্থাপনা করে মানুষ প্রচুর ঋণ খেলাপি করে এবং এটা দায়ভার পোহাতে হয় দেশের সাধারণ জনগণকে। এই ঋণ ব্যবস্থাটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে কিনা কি এই হাজার হাজার কোটি টাকা লুটপাট না করতে পারে। এই ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যারা কিনা কি বিভিন্ন সম্পদ লুটপাট করছে তাদের সকল সম্পদ, এমনকি ঘর ভিটা মাটি পর্যন্ত যদি বিক্রি করে সেই টাকা আদায় করতে হয়, সেটা আদায় করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং এটা না করতে পারলে আসলে দেশের জন্য একটা বিশাল ক্ষতি। 14 নম্বরে যেটা, সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চীনা মডেল অনুসরণ। এই মডেল কি কড়া শর্ত দিয়ে দিতে হবে। কি শর্ত? যে এই যে দেশে যে আমাদের বিনিয়োগ হবে সেই দেশে যাতে কর্মী হিসেবে বাংলাদেশি কর্মী 100% নিয়োগ পায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এই কোম্পানি যখন চলে যাবে তাদের এই প্রজেক্টটাকে কাজে লাগিয়ে যেন দেশের অন্যান্য ব্র্যান্ড একই প্রোডাক্ট উৎপাদন করতে পারে, ঠিক আছে? সেই শর্তাবলী আর কি দিয়ে একটা ব্যাপার আগাতে হবে, তাইলে দেশের আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাও ভালো হবে। 15 নম্বরে যেটা আছে, এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, অত্যাধিক ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে আমরা, আমাদের বলা হচ্ছে আমরা এলডিসি থেকে উত্তরণ করব এবং এলডিসি থেকে উত্তরণ হলে আমরা অনেকগুলো বৈদেশিক সুবিধা থেকে মানে বঞ্চিত হবো আর কি, যেমন জিএসপি সুবিধা, যেগুলোর কারণে আমরা অনেক কম ট্যাক্সে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারি। কিন্তু আসলে কি আমরা এলডিসি থেকে উত্তরণের যোগ্য? ফ্যাসিস্ট সরকারের আমলে দেখানো হয়েছে যে অনেক বেশি উন্নয়ন হচ্ছে, আসলে তো সেটা তো উন্নয়নের নামে কিছু গোষ্ঠীগত ব্যক্তির সব লুটপাট, এর বাইরে আর কিছু না। জনগণের সামগ্রিক উন্নয়ন তো হয় নাই। আমাদের যে নিম্ন মধ্যমায়ের দেশ বলা হচ্ছে স্যারের মতে, আমরা আসলে নিম্ন মধ্যমায়ের দেশে পৌঁছাতে পারিনি। আমাদের সেই টার্গেট পূরণ করতে হবে এবং এই জন্য আমাদেরকে এলডিসি সুবিধা যাতে আবারও দেওয়া হয়, এই জন্য সেটা পুনর্বিবেচনার জন্য আমাদের আবার আবেদন করতে হবে। 16 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা, পর্যটন খাত। আমাদের দেশে পর্যটন খাতে যদি আইন শৃঙ্খলাটাকে স্যারের মতো যে কন্ট্রোল করি, তাহলেই দেখা যাবে পর্যটন খাতে প্রচুর আয় করা যায়। পর্যটন খাতে যারা যায় সবচেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক বেশি, এই জন্য অনেকে আসতে চায় না। এই আইন শৃঙ্খলা কঠোর জোরদার করতে হবে, তাইলে দেখা যাবে কি দেশে অর্থনৈতিক প্রবল প্রবৃদ্ধি হচ্ছে। এই উপযুক্ত যে সংস্কারের কথাগুলো বললো স্যার, যদি এই সংস্কারগুলো যদি দেশে হয় তাহলে ভারত কেন, কোনো বিদেশি পরাশক্তিও আমাদের প্রয়োজন পড়বে না এবং তখন কেউ আমাদের উপর প্রভাবটা খাটাতে পারবে না। তো অর্থনৈতিক স্বাবলম্বী হলে আমরা অনেক ধাপ এগিয়ে যাব এই সকল ক্ষেত্র থেকে।
আর স্যার আরেকটা যে কথা বলেছিল সেটা হচ্ছিল সামরিক সক্ষমতা অর্জন। আমাদের দেশে প্রতি ইঞ্চি ভূমির রক্ষায় যেন সেনাবাহিনী সদা প্রস্তুত থাকে, সুদক্ষ বাহিনী রূপে গড়ে তুলতে হবে। প্রতিবেশী দেশগুলোর উস্কানিমূলক বক্তব্য মাথায় রেখে আমাদের সামরিক বাহিনীকে প্রস্তুত রাখতে হবে। তো এই ছিল আজকের মতো। যদি এগুলোকে সামারি করি তাহলে বোঝা যায় যে দেশের অর্থনৈতিক সংস্কার আর সামরিক সংস্কার যদি আমরা ঠিক মতো করতে পারি, মেইনলি অর্থনৈতিক সংস্কার, তাহলে আমাদের আর কারো দিকে তাকাতে হবে না, ইনশাআল্লাহ দেশ খুব ভালো দিকে যাবে। ধন্যবাদ সবাইকে।